আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভ্লগটা একটু আলাদা। অনেক দিন ধরেই রান্নাঘরে আমার গ্যাসের চুলা নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল। রান্না করতে অনেক কষ্ট হতো। তাই আজ আমি মার্কেটে গিয়ে রান্নাঘরের সবচেয়ে দরকারি একটা জিনিস কিনে নিয়ে আসব। পাশাপাশি রোজা রেখে মাত্র 2 ঘন্টার ভিতরে আমি কিভাবে মজাদার ইফতারি বানিয়ে থাকি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার ব্লগ রেগুলার দেখে থাকেন তারা জানেন আমি কতটা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছিলাম রান্নাবান্না অথবা ইফতারি বানানো নিয়ে। তাই অবশেষে আর দেরি না করে চলে এলাম আরএফএল শোরুমে। আমার লাস্ট যে চুলা ছিল সেটাও ছিল আরএফএলের। তো ভাবলাম যে আরএফএলে কী কী কালেকশন আছে দেখে যদি পছন্দ হয় একটা নিয়ে নিব। আর আমার আগের চুলাটা কিন্তু ভালোই ছিল। আগে ছিল আমার লাইনের চুলা, পরবর্তীতে সিলিন্ডারের চুলা কনভার্ট করার পরে প্রথম কয়েকদিন ভালোই চলছিল, কিন্তু ইদানিং খুব ডিস্টার্ব করছে, একটুও রান্নাবান্না করা যাচ্ছে না। একটা চুলা জ্বলে তো আর একটা চুলা জ্বলে না। পরে আরএফএল থেকে ঘোরাঘুরি করে মিয়াকোর শোরুমে চলে এলাম। মিয়াকো থেকেও গ্যাসের চুলা দেখছিলাম, তবে আরএফএল থেকে আমার কাছে মিয়াকোর চুলাগুলো দেখতে বেশি সুন্দর লেগেছে। আর মিয়াকোর যে মডেলগুলো দেখলাম সেগুলো দেখলাম খুবই লেটেস্ট মডেল। তো আর দেরি না করে মিয়াকো থেকে একটা চুলা নিয়ে নিয়েছি, যেটা রিসেন্ট লঞ্চ হয়েছে একবারে। চুলা কিনতে রাতের দিকে বের হয়েছিলাম আমি আর রিসলিয়ার পাপা। আর এই চুলা সেট করার জন্য কোম্পানি থেকে লোক নিয়ে এসেছিলাম সেই রাতেই। এখানে হচ্ছে এটা আমার আগের যে চুলাটা সেটা। পরবর্তীতে লোকটা হচ্ছে আমাদের নতুন চুলা সেট করে দিল। চুলা সেট করা হয়ে গেলে যখন আগুন জ্বালাতে গেল, দেখলো যে চুলাতে ঠিকমতো আগুন জ্বলছে না। পরে আমাদের বাসার যে নিচে গ্যাসের সিলিন্ডার রাখা থাকে সেখানে গিয়ে দেখা গেল যে সিলিন্ডারের মুখে একটা রেগুলেটর টাইপের কিছু থাকে, ওটাই মূলত নষ্ট। পরে সেটাকে চেঞ্জ করার পরে দেখলাম যে আমার চুলার আগুন ঠিকঠাক মতো বের হচ্ছে। পরদিন সকালবেলা আমার যে ময়লা কাপড় চোপড় ছিল এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এইখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। যখন ওয়াশিং মেশিনে এরকম শার্ট দিবেন, শার্টের কলারে তো একটু দাগ ময়লা থাকে বেশি, তো এরকম হুইল গুঁড়া দিয়ে অথবা লিকুইড দিয়ে আপনারা এটাকে একটু ঘষে নেবেন। এতে করে শার্টের কলারের যে ময়লা থাকে সেগুলো কিন্তু একদম চলে যাবে। তো এই টিপসটা ফলো করে আমি অনেক উপকার পাচ্ছি, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। কাপড় চোপড় ধোয়ার পাশাপাশি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোও গুছিয়ে নিয়েছি। রমজান মাসে তো সকালের দিকে তেমন কোনো রান্নাবান্নার কাজ থাকে না, তবে বিকালের দিকে যখন রান্না করতে যাই দেখি যে কোনো টাইমই পাচ্ছি না, খুব তাড়াতাড়ি করে সব কিছু রান্না করা লাগে। তো সেজন্য আমার এই চুলাটা পেয়ে কিন্তু বেশ উপকারী হয়েছে। চুলাটা ছিল 2 বার্নারের, আর বার্নারের যে ডিজাইন সেটা ছিল একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপের। আগুন জ্বালালে এখান থেকে গোল কুণ্ডলির মতো সুন্দর আগুন বের হয়। আর এখানের যে আগুনটা বের হয় সেটা হচ্ছে ব্লু কালারের। ব্লু কালারের আগুন বের হলে সুবিধা হচ্ছে সেখানে কিন্তু কালি পড়ার কোনো সম্ভাবনা থাকে না। আমি যে চুলাটা নিয়েছি সেটা হচ্ছে এই বছরের একদম লেটেস্ট কালেকশন। চুলা তো বিভিন্ন রকমের পাওয়া যায়, এসএসের, মার্বেলের অথবা কাচের। আমার আগের চুলাটাও মার্বেলের ছিল, আর এই চুলাটাও আমি মার্বেলের নিয়েছি। তো যেটা বলছিলাম যে রান্নাঘরে আমার কষ্টের দিন শেষ, কথাটা কিন্তু সার্থকতা পেয়েছে। যদিও পরবর্তীতে জানতে পেরেছি যে আমার চুলাতে আসলে প্রবলেম ছিল না, তারপরেও ওই চুলাটা আমি অনেক দিনই ইউজ করেছি। তো নতুন মডেলের চুলা পেয়ে কিন্তু আমি বেশ খুশি। আপনাদের কাছে আমার চুলাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওর প্রথমে আমি যেমনটা বলেছিলাম
যে মাত্র 2 ঘন্টায় আজকে ইফতার বানিয়ে দেখাবো, তাও আবার অনেক মজাদার মজাদার ইফতার আইটেম। আমার ভিডিওটি দেখলে আপনারাই বুঝতে পারবেন যে এটা কিন্তু 2 ঘন্টারও কম সময় লেগেছিল। আজকে বানাবো ফ্রুট কাস্টার্ড। সেজন্য 1 কাপ দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তার ভিতরে 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আমি কোনো প্যাকেটের মুখ খুলে ফেলার পরে এরকম ক্লিপ দিয়ে আমি এটাকে আটকে রাখি। এতে করে কিন্তু আমার যে জিনিসটা থাকে সেটা অনেক ভালো থাকে। কাস্টার্ড পাউডারটা যে দুধের ভিতরে আমি মিক্স করছি, দুধটা নর্মাল তাপমাত্রারই হতে হবে। এটা যদি গরম থাকে তাহলে কিন্তু জমে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। অন্য একটা পাত্রে আমি 1 কেজি পরিমাণের দুধ জাল করে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে এর ভিতরে অল্প অল্প করে কাস্টার্ডের যে মিশ্রণটা ওটা মিক্স করে নিব। তারপরে এই কাস্টার্ডের মিশ্রণ 4-5 মিনিট জাল করে নিব। আর এর ভিতরে একটু মিষ্টি দেওয়ার জন্য আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এভাবে নাড়তে নাড়তে আমার কাস্টার্ডটা কিন্তু ঘন হয়ে যাবে। তবে রিসলিয়ার পাপা এবার বলছিল যে অনেক বেশি ঘন করো না, পাতলা করো। তাই আমি খুব বেশি ঘন করে নিই। চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে ঘন করে নিতে পারবেন। চুলা থেকে নামানোর পরে কাস্টার্ডটা বারবার নেড়ে নিচ্ছি যাতে এর উপরে সর না পড়ে। এটাকে একটু বাইরের নর্মাল তাপমাত্রা বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। ইফতারের আগ মুহূর্তে বের করে নিব। কাস্টার্ডটা যেহেতু ফ্রুট কাস্টার্ড, এখানে অনেক রকমের ফ্রুটস দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার ঘরে যেসব ফ্রুটস ছিল সেগুলো দিয়েই আজকে আমি এই কাস্টার্ডটা বানাবো। নিয়ে নিয়েছি স্ট্রবেরি, এখানে নিয়ে নিলাম বেদানা অথবা ডালিম যেটাই বলেন। এইগুলোর সাথে সাথে কলা আর আপেলও কেটে নিব। আর সব কিছুই কিন্তু আমি কিউব কিউব সাইজের কেটে নিয়েছি। রিসলিয়া এখানে আমাকে কাজে হেল্প করে দিচ্ছে। রমজানের জন্য ছোলা সিদ্ধ করা ছিল, ওটাকে আমি এখন পেঁয়াজ মরিচ অন্যান্য মশলা দিয়ে রান্না করে নিয়েছি। আর উপরে আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন অন্য যে আইটেমটা বানাবো সেটা হচ্ছে বেকড পাস্তা। এটা বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। এখানে আমি বাটার দিয়ে দিলাম। আর আমি পাস্তা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। বাটারের ভিতরে এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা খুব সুন্দর করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না এর ভিতর থেকে একটা ঘ্রাণ বের হয়। তারপরে এখানে আমি গুঁড়ো দুধ হালকা গরম পানিতে একটু লিকুইড করে নিয়েছিলাম, সেটা এখানে মিক্স করে দিলাম। আর এই পর্যায়ে জালটা কিন্তু খুবই অল্প রাখা লাগবে। গোলমরিচ, একটু লবণ, একটু চিনি আর এখানে রসুন কুচি দিয়ে দিলাম। আগে থেকে করে রাখা চিকেন সিদ্ধ ওটাও দিয়ে দিলাম এর ভিতরে। এবার দিয়ে দিব চিলি ফ্লেক্স আর একটু শুকনো মরিচের গুঁড়া। বেকড পাস্তা একটু ঝালঝাল করে বানাবো, সেজন্য একটু শুকনো মরিচের গুঁড়া এক্সট্রা দিয়ে দিয়েছি। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা এর সাথে মিক্স করে নিলাম। একদম শেষে এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো সস। আর মাঝে মাঝে এর ভিতরে কিন্তু আমি মেয়োনেজটাও ইউজ করে থাকি, এতে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। এখন হচ্ছে বেকড পাস্তার যে মেইন উপাদান চিজ, গ্রেট করা চিজ আমি এই পাস্তাটার উপরে দিয়ে দিব। আর টপিংসের জন্য আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্ল্যাক অলিভস আর এখানে কিউব করে রাখা ক্যাপসিকাম সেটা দিয়ে দিলাম। চিজের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমি আজকে যে পরিমাণটা দিয়েছি ওটা আমার জন্য পারফেক্ট ছিল। ওভেনে আমি এটাকে 30 মিনিটের জন্য বেকড হতে দিয়েছি। এর পাশাপাশি আমার অন্যান্য যে ইফতার আইটেম সেগুলো আমি এখন টেবিলে সার্ভ করে নিলাম। আর সব কিছু করতে আমার কিন্তু 2 ঘন্টারও কম সময় লেগেছে। আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারছেন সেটা। তো আপনারাও চাইলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর মজাদার ইফতার আইটেম খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন। আর যেহেতু আমি রমাদানের প্রিপারেশনটা রমাদানের আগে থেকেই নিয়েছিলাম, যার কারণে আমার কাছে এই কাজগুলো করা আরও ইজি হয়েছে। পাস্তাটা দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
এই সব কাজের মাঝে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে একটু ডালের বড়া বানিয়েছিলাম, সেটাও টেবিলে নিয়ে আসলাম। সত্যি কথা বলতে কি, আমার এই ইফতারি আইটেমগুলো সবাই কিন্তু অনেক পছন্দ করেছে। আপনারাও চাইলে কিন্তু এরকম মজাদার মজাদার ইফতারি আইটেম বানিয়ে নিতে পারেন। এতে করে ইফতারিতে যেমন একটু ভ্যারাইটি আসবে আর খেতেও কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যেহেতু খুবই কম সময়ে এগুলো তৈরি করা যায়, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরকে কিন্তু আগেই বলেছিলাম যে কাস্টার্ডটা চাইলে কিন্তু আরেকটু ঘন করা যায়, তবে পরিবারের রিকোয়ারমেন্টে আমি কিন্তু এভাবে রেখেছি আজকের কাস্টার্ডটা। ওয়াশিং মেশিনে আমি যে শার্টগুলো দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।